হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বায়োভাঞ্জা চ্যানেল থেকে মারিয়াম জুথিয়া বলছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা উদ্ভিদ বিজ্ঞানে 6 নম্বর চ্যাপ্টারটা পড়তেছিলাম। এখানে প্রথম পার্টটা হচ্ছে সূচনা দিয়ে আসলে শেষ করা হয়েছে। প্রথম পার্টটা ব্রায়োফাইটা টেরিডোফাইটার অল্প একটু সূচনা আমি বলেছি, আর সেকেন্ড পার্টটা মেইনলি হচ্ছে আমরা ব্রায়োফাইটার বৈশিষ্ট্য দিয়ে শুরু করব, এবং খুবই ইম্পর্টেন্ট ব্রায়োফাইটার বৈশিষ্ট্য যদি তুমি পারো তাহলে এটার সাথে মিলিয়ে তোমার টেরিডোফাইটার বৈশিষ্ট্যটা আসলে হয়ে যায়। ওখানে আসলে এক্সট্রা করে আসলে মুখস্থ লাগে না। তা আমি সবসময় স্টুডেন্টদের বলি যে তুমি ব্রায়োফাইটার বৈশিষ্ট্যটা একদম সিরিয়ালি খুব সুন্দর করে মুখস্থ করবা, এটার সিরিয়ালটা ভুলবা না, তাহলে এটার সাথে তোমার টেরিডোফাইটাটা এভাবেই হয়ে যায়। তো আসো আমরা ব্রায়োফাইটার বৈশিষ্ট্য শুরু করি। যেখানে ব্রায়োফাইটা পড়তে গেলে তোমার প্রথমে যে কয়টা কথা জানতে হবে সেটা হলো, 1 নম্বর একটা কথা আছে থ্যালোয়েড, আরেকটা কথা আছে হচ্ছে থ্যালাস। ঠিক আছে, একদমই যারা প্রথম হয়তো ক্লাস করতেছো, ফার্স্ট ইয়ার, নিউ ফার্স্ট ইয়ার যারা আসো তারা হয়তো এই ওয়ার্ডগুলো জানবা না। তো এই কারণে আমি একটু বলে দেই, একটা ওয়ার্ড সবসময় পাবা থ্যালাস, আর আরেকটা ওয়ার্ড পাবা হচ্ছে তোমার থ্যালোয়েড। এই দুইটা কথায় যাতে কখনো প্যাচ না খায়। থ্যালাস কথাটা মানে সবসময় বুঝায় হইতেছে দেহ, ঠিক আছে, মনে থাকে যাতে। যেমন তুমি এটা উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণী ক্ষেত্রে কিন্তু থ্যালাস কথাটা ইউজ করা হয় না। তো থ্যালাস কথাটা মানে সবসময় দেহ বুঝায়। আর থ্যালোয়েড কথাটা এক কথায় যদি আমাকে বলো, থ্যালোয়েড কথাটা দিয়ে বুঝায় হইতেছে তোমার সমাঙ্গ দেহি। ঠিক আছে, সমাঙ্গ দেহি। এবং এটাকে যদি আসলে তুমি আমাকে ভেঙে বলতে বলো যে আসলে সমাঙ্গ দেহি কথাটার মানে কি, ফুল মানে কি, যেটার মানে হইতেছে যাকে মূল, কাণ্ড ও পাতায়, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, যায় না। ঠিক আছে, সমাঙ্গ মানে ওর দেহটা পুরো সমান হবে, থালার মতো হবে, মনে হবে যেন মাটির সাথে শুয়ে আছে, ওইটা মানেই সমাঙ্গ দেহি। ওইটা মানেই হইতেছে যাকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এতগুলা কথা শুধুমাত্র তুমি একটা থ্যালোয়েড, একটা ওয়ার্ড দিয়ে বুঝে যাবা। তো এটা একটু খেয়াল রাখো, থ্যালাস আর থ্যালোয়েড এই দুটো ওয়ার্ড যাতে আমাদের ভুল না হয়। তো প্রথমেই আসো আমরা এই পয়েন্টগুলো, এখানে মেইনলি টোটাল পয়েন্ট আছে হচ্ছে 15টা, আমরা এগুলো একটু ভাগ করে মনে রাখবো। প্রথম 3টা পয়েন্ট তুমি মনে রাখবা হচ্ছে জিনিসটা দেখতে কেমন। ব্রায়োফাইটা পড়তে গেলেই প্রথম, ব্রায়োফাইটা না, যে কোনো উদ্ভিদের বৈশিষ্ট্য পড়তে গেলে আমরা প্রথমে মনে রাখি জিনিসটা দেখতে কেমন। তো জিনিসটা দেখতে কেমন আসো, ব্রায়োফাইটা তুমি যদি দেখে থাকো, মানে ব্রায়োফাইটা রিক্সিয়া যদি দেখে থাকো, এই যে এটা দেখে বোঝা যাচ্ছে ও তো এককোষী নাও, দেখতে কেমন বলো, বহুকোষী। তাহলে বলাই যায় ব্রায়োফাইটা একটা বহুকোষী উদ্ভিদ। ও হচ্ছে অপুষ্পক অবীজী উদ্ভিদ। এটা ফার্স্ট ক্লাস যদি আমার করে থাকো, ফার্স্ট পার্টের এটার আমি আগেই বলে নিয়েছি, এগুলো সব ক্রিপ্টোগ্যামস নিয়ে বর্ণনা করা হইতেছে, মানে সবই অপুষ্পক, আর যার অপুষ্পক তার তো বীজ নাই। তো এগুলো সবই আসলে অপুষ্পক অবীজী। এখানে কোনো পুষ্পকও হবে না, বীজও হবে না, এদের কোনো ফল উৎপাদন ক্ষমতাও নেই। ঠিক আছে, এটা যাতে মনে থাকে। তাহলে এই দুইটা দিয়ে কিন্তু দেখো এরা বহুকোষী উদ্ভিদ, এরা অপুষ্পক অবীজী উদ্ভিদ গেল। 3 নম্বর পয়েন্টে যেটা বলছে, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মনে রাখবা যে কোনো উদ্ভিদের জীবন চক্রে আমরা 2টা দশা পাই, একটা হচ্ছে গ্যামিটোফাইট দশা আর একটা হচ্ছে স্পোরোফাইটিক দশা। গ্যামিটোফাইট দিয়ে যেটা বুঝায় যখন শুক্রাণু, গ্যামিটোফাইট নামের ভেতরেই আছে গ্যামিট। তো গ্যামিট মানে আসলে বোঝায় হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু কিন্তু কখনো ডিপ্লয়েড না, হ্যাপ্লয়েড। তো শুক্রাণু ডিম্বাণু এই যে মিলিত হয়, যে তার আগ পর্যন্ত ওরা যেহেতু হ্যাপ্লয়েড থাকে, এবং এগুলাকে যেহেতু আমরা গ্যামিটোফাইট বলি, তাহলে গ্যামিটোফাইটের আরেক নাম কিন্তু কি বলা যায় বলো, হ্যাপ্লয়েড। এখন শুক্রাণু ডিম্বাণুর এই হ্যাপ্লয়েড যখন মিলিত হয়ে নিষেকের পর জাইগোট তৈরি করে ফেলে, জাইগোটে কিন্তু আর তোমার শুক্রাণু ডিম্বাণু এন এন মিলে তোমার কি তৈরি করে ফেললো বলো, জাইগোট ডিপ্লয়েড। মানে জাইগোটের এই যে ডিপ্লয়েড দশাটা শুরু হলো, তার পরবর্তী থেকে আসলে শুরু হয়ে যায় হচ্ছে স্পোরোফাইটিক দশা। এই স্পোরোফাইটিক দশায় ওইটা বারবার বিভাজিত হইতে হইতে তোমার আবার আরেকটা নতুন দেহ তৈরি করে, যেখানে আবার গ্যামিটোফাইট দশাটা আবার শুরু হবে। তো মেইন কথা হইতেছে, একটা জীবের জীবনচক্র যখন চলতে থাকে তখন পর্যায়ক্রমিকভাবে তার জীবনচক্রে তুমি গ্যামিটোফাইট দশাও পাবা, স্পোরোফাইটিক দশাও পাবা। এখন কথা হচ্ছে গ্যামিটোফাইট টাকে সবসময় গ্যামিটোফাইট লেখা থাকে না, এটাকে হ্যাপ্লয়েডও লেখা থাকে। কারণ কি, গ্যামিটোফাইটে শুক্রাণু ডিম্বাণু থাকে। ঠিক আছে, শুক্রাণু ডিম্বাণু হচ্ছে এন। আচ্ছা, তাহলে আর যেহেতু ওই দুইটা মিলে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে, এবং জাইগোট হইতেছে তোমার 2n, আর ওই দশাটার আরেক নাম আমরা বলে থাকি হচ্ছে তোমার স্পোরোফাইটিক দশা। তাহলে স্পোরোফাইটিক দশার আরেক নাম আমরা কি বলতে পারি, ডিপ্লয়েড দশা। তাহলে সংজ্ঞা কি হবে, কোন একটা, মানে যদি বলা হয় যৌনুক্রম বা জীবনচক্র, এই জিনিসটা কি, যৌনুক্রম আর জীবনচক্র কিন্তু একই জিনিস। ঠিক আছে, একটা ভালো নাম আর একটা খাঁটি বাংলা। তো যৌনুক্রম বা জীবনচক্র যদি বলে, তাহলে আমরা বলবো কোনো একটা জীবের জীবনচক্রে গ্যামিটোফাইট বা হ্যাপ্লয়েড এবং স্পোরোফাইট বা ডিপ্লয়েড
দশার পর্যায়ক্রমিক আবর্তনকেই কি বলা হয়ে থাকে? যৌনক্রম। ঠিক আছে, আই থিঙ্ক আমি সংজ্ঞা বুঝাইতে পারছি, এবং খুবই ইম্পর্টেন্ট, যৌনক্রমের সংজ্ঞা পরীক্ষা অনেক দেয়। এই যে কোনো তুমি উদ্ভিদের এই প্রজনন পড়তে যাবা, তুমি সেখানে দেখবা গ্যামিটোফাইট দশাও আছে, স্পোরোফাইট দশাও আছে। এখন দুইটা দশা থাকে ঠিক আছে, কিন্তু ধরা হয় এই দুইটা দশা যে কোনো একটা দশা প্রধান হবে, আরেকটা দশা গৌণ হবে। এটা ডিপেন্ড করে হইতেছে কোন দশাটা আকৃতিতে বড়। আকৃতিতে বড় বলতে আসলে কোন দশাটা অনেক বেশি সময় ধরে হইছে। যেই দশাটা অনেক বেশি সময় ধরে হবে, আকৃতিতে বড় থাকবে, সেটাকে আমরা বলবো মুখ্য, মানে ও হইতেছে প্রধান। আর তাহলে বাকি আরেকটা যে দশা থাইকা যাবে সেটা হবে হচ্ছে গৌণ। তো রিক্সিয়ার ক্ষেত্রেও তোমার গ্যামিটোফাইট পর্যায়ে আছে, স্পোরোফাইটিক পর্যায়ে আছে, কিন্তু মনে রাখতে হবে ওর জীবনচক্রে গ্যামিটোফাইট তথা হ্যাপ্লয়েড এই দশাটা হইতেছে প্রধান, ওই স্বতন্ত্র স্বভোজী। ঠিক আছে, তাহলে এই যে প্রথম 3টা পয়েন্ট বললাম, আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি। কি বলছি? এরা অবশ্যই বহুকোষী উদ্ভিদ হবে, এরা অপুষ্পক অবীজী হবে, এবং এদের জীবনচক্রে গ্যামিটোফাইট দশাটা প্রধান, স্বতন্ত্র স্বভোজী, এবং গ্যামিটোফাইট মানেই হচ্ছে হ্যাপ্লয়েড। তো প্রথম 3টা পয়েন্ট জিনিসটা কি সেটা দিয়ে গেল। এরপরে যে আমরা 4, 5, 6 পড়বো, এই পয়েন্টগুলো হইতেছে হলো তোমার, আমরা বলবো কিছু নাই। রিক্সিয়ার ভেতরে আসলে অনেক কিছুই থাকে না, এখানে 3টা পয়েন্টই না দিয়ে কি না বলা হয়েছে, এদের দেহকে সত্যিকার অর্থে মূলকাণ্ড পাতায় কি করা যায় না, বিভক্ত করা যায় না। এই যে দেখছো নাই, তাহলে এই জিনিসটা, এই যে যাদেরকে সত্যিকার অর্থে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, সেটাকেই কিন্তু আমরা কি বলি বলো? থ্যালয়েড, বা বাংলায় বলা হয় হচ্ছে সমাঙ্গদেহী। তাহলে একটা গেল না। এরপরে বলা হয় ওদের মূলও থাকে না, তাহলে আরেকটা নাই আসলে, ওদের মূল নেই। তাহলে মূল না থাকলে মূলের পরিবর্তে কিছু তো থাকতে হবে, কারণ মাটি থেকে যে খাদ্য গ্রহণ, মাটির সাথে যে রিক্সিয়া লাইগা থাকবে, মূলের মতো, মূল না থাকলেও মূলের মতো রূপান্তরিত কিছু তো থাকতে হবে। তো ওদের মূলের পরিবর্তে রূপান্তরিত কি থাকে? এককোষী রাইজয়েড থাকে বা বহুকোষী স্কেল থাকে। তুমি যদি বলো রাইজয়েড বা স্কেল জিনিসটা কি, এগুলো হইতেছে এক ধরনের রূপান্তরিত মূল। দেখতে মূলের মতো লাগবে না, কিন্তু ও কাজ করে দিতেছে কি বলো? ওই পুরো রিক্সিয়াকে মাটির সাথে আটকায় রাখতেছে, এবং মাটি থেকে যে খাদ্য গ্রহণ, পুষ্টি উপাদান গ্রহণ, এই কাজগুলো তোমার এই স্কেল আর রাইজয়েড করে দিতেছে। এবং খেয়াল রাখবা, রাইজয়েড সর্বদা এককোষী হয়, স্কেল সর্বদা বহুকোষী হয়। এটা দেখতে কেমন থাকে যদি বলো, তাহলে একটা চিত্র দিয়ে দেখা। এটা যেমন তোমার ইসের চিত্র, ব্রায়োফাইটা রিক্সিয়ার প্রচ্ছদের চিত্র। এটা নিচ থেকে এই যে জিনিসগুলা বের হয়েছে, এটা যদিও মূলের মতো লাগতেছে না, এগুলাকে বলা হয়েছে হচ্ছে তোমার রাইজয়েড। এটা হচ্ছে মসৃণ রাইজয়েড, এটা হচ্ছে অমসৃণ রাইজয়েড। আর এগুলা হচ্ছে এই যে বহুকোষী, দেখছো ভেতরে কত কোষ, এগুলা হচ্ছে বহুকোষী স্কেল। ওরা সবাই হইতেছে রিক্সিয়াকে মাটির সাথে আটকায় রাখে, আর মাটি থেকে যে খাদ্য গ্রহণ করতে হবে, সেই গ্রহণ প্রক্রিয়াটাও তোমার এই কি বলে রাইজয়েড আর স্কেল দিয়ে হয়ে থাকে। এখন রাইজয়েড, এই যে তুমি দেখতেছো একটা মসৃণ আর অমসৃণ, রাইজয়েড এককোষী হয় সব, কিন্তু যদি বলা হয় রাইজয়েড কত প্রকার, তাহলে বলতে হবে রাইজয়েড হচ্ছে 2 প্রকার। কি কি? মসৃণ আর অমসৃণ। এটা যাতে মনে থাকে, রাইজয়েড, সব রাইজয়েডই এককোষী, কিন্তু যদি বলা হয় রাইজয়েড কত প্রকার, তাহলে বলতে হবে রাইজয়েড 2 ধরনের থাকে, মসৃণ এবং অমসৃণ। তাহলে আমরা কি কি পড়লাম যদি প্রথম থেকে বলি, তাহলে এরা হচ্ছে বহুকোষী উদ্ভিদ, এরা অপুষ্পক অবীজী উদ্ভিদ, এদের দেহ প্রধানত গ্যামিটোফাইট তথা হ্যাপ্লয়েড। তারপর আমরা 3টা পয়েন্ট বলবো না দিয়ে, এদের দেহকে সত্যিকার অর্থে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। তারপর হচ্ছে এদের কি থাকে না, মূল থাকে না, কিন্তু মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড থাকে বা বহুকোষী স্কেল থাকে, শেষ। এরপর বলছো ওদের ভাস্কুলার টিস্যুতন্ত্রও থাকে না, দেখছো আরেকটা নাই আসলে, আমি বলছিলাম 3টা নাই পাবো। ভাস্কুলার টিস্যুতন্ত্র থাকে না। ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে কি? আমরা জানি ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। তো ওদের বলা হয় ওদের যে জাইলেম ফ্লোয়েম, পরিবহনের যে জিনিসগুলা থাকে, সেই জাইলেম ফ্লোয়েম পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যুতন্ত্র থাকে না। ওদের পুরো দেহই প্যারেনকাইমা দ্বারা গঠিত, প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। তাহলে এই পয়েন্টটাও কিন্তু দেখো নাই দিয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের 6টা পয়েন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আসো 7 থেকে তোমার 11 পর্যন্ত যে পয়েন্টগুলো আছে, এগুলা সবই আবার তোমার জনন রিলেটেড কথাবার্তা বলছে। এভাবে ভাগ করে পড়লে কি হয়, 15টা পয়েন্টের ভিতরে অন্তত 10টা পয়েন্ট তুমি পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবা, তোমার মনে থাকবে। তুমি উড়াধুরা করে না পড়ে তুমি যদি একটা নিজের মতো করে নিয়ম করে পড়ো, যে আমি এখানে এই কয়টা ভাগ করে পড়ছি, এখানে এই কয়টা এই নিয়মের পড়ছি, তাহলে দেখবে আসলে মনে পড়া যায়। হয়তো তোমার এখানকার 3টাই মনে থাকবে না, কিন্তু 2টা তো মনে থাকবে। তারপরে এখানে আমি যেমন বললাম নিষেকেরই বা জনন রিলেটেডই তোমার এতগুলা পয়েন্ট, 5-6টা পয়েন্ট। এখানে জনন রিলেটেড তুমি যখন পড়ে যাবা, হয়তো পরীক্ষার হলে গিয়ে সব না পড়লে অন্তত 3-4টা তোমার মাস্ট বি মনে পড়ে যাবে। তো আসো
জনন রিলেটেড কি বলছে, জনন রিলেটেড 2টা পয়েন্ট খুবই সোজাই 7-8 বলছে জননাঙ্গ বহুকোষী ভ্রূণ বহুকোষী, এই 2টা পয়েন্ট দেখছো হুবহু সেম, জননাঙ্গ বহুকোষী ভ্রূণ বহুকোষী, এটা সাথে কিছু কথা আছে। বলছে জননাঙ্গ বহুকোষী বন্ধা কোষ আবরণ দিয়ে আবৃত। বন্ধা কোষ মানে যেটা বুঝায়, বন্ধা কোষ কথাটা বাদ দাও, বন্ধা দিয়ে বোঝাই হইতেছে যার আসলে বিভাজন ক্ষমতা নেই। তোমরা যদি বাগধারা পড়ে থাকো, এটা বোঝানোর জন্য জাস্ট আমি বলতেছি, তাহলে হয়তো তোমরা বুঝবা। বাগধারাতে একটা কথা ছিল যে নারীর সন্তান হয় না তাকে কি বলা হয়, তো সেটা কিন্তু আমরা জানি বন্ধা বলে, ঠিক আছে। তো এই কথাটা দিয়ে আসলে বুঝায় হলো যে এখানেও যে বন্ধা কোষ আবরণ বলছে, এটা দিয়ে বুঝাইছে আসলে যে কোষ আর কখনোই বিভাজিত হবে না, সেগুলাকে আমরা কি বলে থাকি, বন্ধা কোষ। তো জননাঙ্গ তো অলরেডি বহুকোষী, জননাঙ্গ তো আর বড় হওয়ার দরকার নাই। তো অবজেক্টিভ আসবে তোমার যে রিক্সিয়া বা ব্রায়োফাইটাতে জননাঙ্গ কি কোষ দ্বারা বেষ্টিত থাকে, মনে রাখতে হবে জননাঙ্গ হচ্ছে তোমার বন্ধা কোষ দ্বারা বেষ্টিত থাকে, ঠিক আছে, খেয়াল থাকে যাতে এটা। তারপর ভ্রূণ বহুকোষী বলছে ভ্রূণ কখনোই তো বাইরে থাকে না, ভ্রূণ কোথায় থাকে বলো, স্ত্রী জননাঙ্গের ভেতরে অবস্থান করে বা অভ্যন্তরে থাকে। তাহলে এই 2টাও গেল। এরপরে আসো হচ্ছে যৌন জনন কি ধরনের। আচ্ছা, এই যে যৌন জনন নিয়ে যে উগ্যামাস প্রকৃতির এই যে কথাটা আসছে, এটা পড়তে গেলে সবসময় মনে রাখবা একটা উদ্ভিদের যৌন জনন হইতেছে উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, প্রাণীর ক্ষেত্রে কিন্তু না। একটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা জননকে, যৌন জননকে উদ্ভিদের যৌন জনন যে এটাকে আমরা 3 ভাগে ভাগ করি। আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ঠিক আছে, আরেকটা হচ্ছে উগ্যামাস। খেয়াল থাকে যাতে এই 3টা নাম, এটা হচ্ছে উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়ার 3টা নাম। এই জননের আইসোগ্যামাসে যেহেতু যৌন জনন পড়তেছো, শুক্রাণু ডিম্বাণু তো লাগবেই। আইসোগ্যামাসে বলছে শুক্রাণু আর ডিম্বাণু যদি আকার আকৃতিতে সমান হয় তখন তাকে আমরা বলি হচ্ছে আইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাসে বলছে হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর ভেতরে যে কোনো একটা আকারে ছোট হবে, যে কোনো একটা আকারে বড় হবে, ঠিক আছে। এটা ধরা হয় শুক্রাণু ছোট থাকবে ডিম্বাণু বড় থাকবে, বাট এটা ছোট বড় যে কোনোটা হতে পারে। কিন্তু অ্যানাইসোগ্যামাসে স্পেসিফিক ভাবে বলে দেয় একটা ছোট সচল, ছোট থাকা মানেই সচল, এরকম একটা ছোট সচল পুংগ্যামেটের সাথে যদি একটা বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের কি হয়, মিলন হয়, এই যে এটা বড় এবং নিশ্চল হয়ে গেছে, এটা ছোট তাই সচল, এরকম 2টা জিনিসের মিলনকে উগ্যামাস বলে। আর এটার ক্ষেত্রে আকার আকৃতিতে ভিন্ন যে কোনো 2টা পুংগ্যামেটের মিলন আর আকার আকৃতিতে সমান এরকম 2টা পুংগ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামাস। এখন তোমাকে যদি বলা হয় ব্রায়োফাইটাতে এই 3টার কোনটা হয়, ব্রায়োফাইটাতে যৌন জনন হয় হলো উগ্যামাস প্রকৃতির, মানে একটা বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের সাথে সবসময় একটা ক্ষুদ্র সচল পুংগ্যামেটের কি হয় তোমার মিলন ঘটে। তাহলে আমরা জনন নিয়ে 3টা পয়েন্ট বললাম, জননাঙ্গ বহুকোষী বন্ধাকোষ দ্বারা আবৃত থাকে, ভ্রূণ বহুকোষী স্ত্রী জননাঙ্গের ভেতরে থাকে, যৌন জনন উগ্যামাস প্রকৃতির। এখন আসো এত কিছু করবো, আমি একটু আগেই বসে ওদের নিষেক করার জন্যই কিন্তু পানির প্রয়োজন হয়, মানে পার্ট 1-এ আমি এটা বলেছি, ওরা হচ্ছে উভচর, তো নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়, এটা তো আর এক্সট্রা আমার বোঝানো লাগবে না। এরপর আসো শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, এই কথাটা হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, তুমি কোনোভাবে এটা ভুলতে পারবা না। ব্রায়োফাইটার ক্ষেত্রে শুক্রাণু অলওয়েজ দ্বিফ্লাজেলা, দ্বিফ্লাজেলা মানে কি, এটা যদি শুক্রাণু হয় ওর নিচ থেকে এরকম 2টা ফ্লাজেলার মতো অংশ বের হবে। আর তুমি যখন টেরিস পড়তে যাবা খেয়াল রাখবা, টেরিস হইতেছে, টেরিস আসলে দেখতে থাকে এইরকম শুক্রাণুটা, ঠিক আছে, দণ্ডাকার, কিছুটা দণ্ডের মতো, এবং দেখো একটু পেঁচানো, এবং ওর এই পেঁচানো অংশের এখান থেকে বহু ফ্লাজেলা বেরোয়, এরকম অসংখ্য ফ্লাজেলা। তাহলে এখান থেকে আমি এটার সাথে এটা বলে দিই, তাহলে মনে থাকবে। ব্রায়োফাইটাতে সবসময় ব্রায়োফাইটা হইতেছে শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, মনে থাকে যাতে শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট। কিন্তু টেরিস যখন আসবে, টেরিসের এটা 3টা বিশেষণ আছে নামে, ওকে বলা হয় ও হচ্ছে দণ্ডাকার, শুক্রাণুর কথা বলতেছি, ওদের শুক্রাণু থাকে দণ্ডাকার পেঁচানো, শুক্রাণু হচ্ছে দণ্ডাকার পেঁচানো ও বহু ফ্লাজেলা বিশিষ্ট, বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে আই থিঙ্ক এবার তো এটা তুমি একটা পার্থক্য পেয়ে গেলা, ঠিক আছে, এটা কখনোই ভুলো না। তাহলে ব্রায়োফাইটার ক্ষেত্রে শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, টেরিসের ক্ষেত্রে বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে এই যে 11 পর্যন্ত যে আমি বললাম, দেখছো শুক্রাণু, নিষেক, জনন, এগুলা নিয়েই কিন্তু বলা হয়েছে।
এখন আসলে লাস্ট 12 থেকে 15 পর্যন্ত যে 4টা পয়েন্ট আছে এগুলা হলো মেইনলি ওই যে বলছিলাম না একটা জীবের জীবনচক্রে তুমি গ্যামিটোফাইট দশাও পাবা, স্পোরোফাইট দশাও পাবা, ওই 4টা কথা নিয়েই আসলে এখানে বলা হয়েছে যে কোনো জীবের জীবনচক্রে। এখানে যেহেতু আমরা ব্রায়োফাইটাতে আগেই বলে নিছি ওর জীবনচক্রে গ্যামিটোফাইট দশাটা প্রধান, তাহলে বুঝাই যাইতেছে স্পোরোফাইট দশাটা গ্যামিটোফাইট দশার উপরে কি করবে বলো, আংশিক বা পুরাপুরি ভাবে গ্যামিটোফাইট দশার উপরে নির্ভর করবে। ঠিক আছে, এই পয়েন্টটা পারবা। জীবনচক্রে গ্যামিটোফাইট দশা প্রধান, স্পোরোফাইট দশা গৌণ। স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপরে আংশিক বা সর্বদা পুরাপুরি ভাবে কি করে, নির্ভর করে। এবং স্পোরোফাইট দশার পরে যে স্পোরগুলা তৈরি হয়, ঠিক আছে, সেই স্পোরগুলা সবসময় সম আকার আকৃতি বিশিষ্ট হয়। এখন সম আকার আকৃতি, যেহেতু স্পোরকে আমরা বাংলায় বলি রেণু, ঠিক আছে, তো ইংরেজিতে আমরা বলবো হচ্ছে হোমোস্পোরাস, বা তুমি বাংলায় বলতে পারো সমরেণু বিশিষ্ট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সবসময় স্পোরোফাইটিক দশায় যে স্পোরগুলো উৎপন্ন হয় এগুলো সবসময় হোমোস্পোরাস হয়। আর স্পোর যখন বারবার অঙ্কুরিত হইতে থাকে, মনে করো এটা একটা ছোট্ট একটা স্পোর, এই স্পোরটা যখন অঙ্কুরিত হবে মানে বারবার ওর ভেতরে যখন তুমি মাইটোসিস কোষ বিভাজন চালাইতে থাকবা, ও একটা দেহ তৈরি করে ফেলবে। ঠিক আছে, তো যদি বলা হয় স্পোর অঙ্কুরিত হয়ে কি দেহ তৈরি করে, স্পোর অঙ্কুরিত হয়ে যে দেহটা তৈরি করে, স্পোর অঙ্কুরিত হয়ে যে দেহটা তৈরি করে সেটার নাম হলো প্রোটোনেমা। একটু গুগলে সার্চ দিয়ে প্রোটোনেমার ছবি দেখে নিও, যেহেতু আমাদের আবুল হাসানের বইতে প্রোটোনেমার কোনো ছবি দেয় নাই। ঠিক আছে, একটু গুগলে সার্চ দিয়ে দেখো, আয়সা পড়বে। এটা হলো স্পোরটা যখন বারবার অঙ্কুরিত হয় প্রোটোনেমা তৈরি করে। এবং এটার সাথে মিলে আমি একটু টেরিসেরটাও বলি, টেরিসেরও যে স্পোর থাকে, ওই স্পোরও যখন বারবার অঙ্কুরিত হয়ে অনেকবার মাইটোসিস চালাইতেই থাকে, তো ওই স্পোর বিভাজিত হইতে হইতে ও একটা দেহ তৈরি করে। এবং ওর দেহটা থাকে হইতেছে অনেকটা হৃৎপিণ্ডাকৃতির এরকম একটা দেহ, যে দেহটার নাম কিন্তু আমরা কি বলে থাকি বলো, প্রোথেলাস। ঠিক আছে, প্রোথেলাস। তাহলে কথা কি, ব্রায়োফাইটার ক্ষেত্রে স্পোরঙ্কুরিত হয়ে তৈরি করে প্রোটোনেমা, আর টেরিসের ক্ষেত্রে স্পোরঙ্কুরিত হয়ে তৈরি করে হচ্ছে প্রোথেলাস, যেটা দেখতে অনেকটা হৃৎপিণ্ড আকৃতির শেপ থাকে। ঠিক আছে, তাহলে এই যে আমি যতগুলা 15টা পয়েন্ট বললাম, এটা যদি তুমি এখন নাও দেখো, ঠিক আছে, যদি তুমি নিজে ইকোটা মেমোরাইজ করার চেষ্টা করো, তাহলে প্রথমে আমি বলছি 3টা পয়েন্ট হচ্ছে তোমার জিনিসটা দেখতে কেমন আমি বলছি এরা হচ্ছে বহুকোষী উদ্ভিদ, এরা অপুষ্পক অবীজী উদ্ভিদ, এবং এদের জীবনচক্রে গ্যামিটোফাইট মানে এরা প্রধানত গ্যামিটোফাইট তথা হ্যাপ্লয়েড, এবং গ্যামিটোফাইট দশাটাই হচ্ছে স্বতন্ত্র স্বভোজী। গেল, এরপর 3টা পয়েন্ট হচ্ছে না দিয়ে কি, এদের কখনোই সত্যিকার অর্থে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, মানে ওরা হচ্ছে থ্যালোয়েড বা সমাঙ্গদেহী। তারপর ওদের মূল থাকে না, মূলের পরিবর্তে কি থাকে, এককোষী রাইজয়েড বা বহুকোষী স্কেল থাকে। তারপরে বসে ওদের ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র থাকে না, ওদের দেহ হইতেছে প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। তাহলে 3টা গেল না দিয়ে, 6টা পয়েন্ট হয়ে গেল। এরপর আসো জনন রিলেটেড কথা বলছি, আমরা বলবো জননাঙ্গ বহুকোষী, বন্ধ্যাকোষ দ্বারা বেষ্টিত থাকে, ভ্রূণ বহুকোষী, স্ত্রী জননাঙ্গের ভেতর থাকে। এরপর বলবো যৌন জনন হচ্ছে উগ্যামাস প্রকৃতির। উগ্যামাস কথাটার মানে কি, একটা ছোট সচল পুংগ্যামেটের সাথে একটা বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলনকে আমরা উগ্যামাস বলি। গেল, তারপর নিষেকের জন্য পানির প্রয়োজন হবে অবশ্যই। আর শুক্রাণু কি থাকে, ফ্লাজেলা বিশিষ্ট, মানে 2টা ফ্লাজেলা বিশিষ্ট। এই গেল 11টা পয়েন্ট। এরপর আসো গ্যামিটোফাইট স্পোরোফাইট দিয়া। এদের জীবনচক্রে গ্যামিটোফাইট দশা প্রধান, স্পোরোফাইটিক দশা গৌণ। স্পোরোফাইট পুরাপুরি ভাবে গ্যামিটোফাইটের উপর বা আংশিকভাবে গ্যামিটোফাইটের উপর নির্ভর করে। এবং স্পোরোফাইটে যে স্পোরগুলো উৎপন্ন হয়, এই স্পোরগুলো সবসময় সম আকার আকৃতি বিশিষ্ট বা হোমোস্পোরাস প্রকৃতির হয়। আর লাস্ট পয়েন্টটা কি ছিল, স্পোর অঙ্কুরিত হয়ে তোমার কি তৈরি করে, একটা দেহ তৈরি করে, যে দেহটার নাম হচ্ছে প্রোটোনেমা। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। তুমি যদি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য এরকম সুন্দর করে একটু সিরিয়ালি মুখস্থ করতে পারো, তাহলে টেরিডোফাইটার 3rd ক্লাসটা যে মানে আমি 3য় নাম্বার ক্লাসটা যে আমি পাঠটা করাবো, সেখানে গিয়ে তুমি দেখবা টেরিডোফাইটার বৈশিষ্ট্য তোমার আর মুখস্থ করা লাগতেছে না। একদম হুবহু ব্রায়োফাইটার সাথে মিলায় আমি টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো জাস্ট একবার 5 মিনিটে এটা হয়ে যাবে। তো অবশ্যই 3য় ক্লাস করার আগে তুমি এই ক্লাসটা অবশ্যই ভালো মতো শেষ করবা, কমপ্লিট করবা। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, অবশ্যই ফ্রেন্ডদের সাথে এটা শেয়ার করো, ফ্রেন্ডদের বলো একটু সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, কমেন্ট করো। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।